তাহলে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে থেকে অর্থাৎ ইতিহাস থেকে আমাদের সমস্ত বিষয়গুলো জানতে হবে। তাহলে ভারতবর্ষে প্রথম পরিকল্পনা কমিশনের কথা বলেছিল স্যার এম বিশ্বেশ্বরায়া। তাহলে ভারতে প্রথম পরিকল্পিত অর্থনীতির কথা কে বলেছিল? স্যার এম বিশ্বেশ্বরায়া। তাহলে ভারতে প্রথম পরিকল্পিত অর্থনীতির কথা কে প্রকাশ করেছিল? স্যার এম বিশ্বেশ্বরায়া। তিনি 1934 খ্রিস্টাব্দে একটি গ্রন্থ প্রকাশ করেন, যে গ্রন্থের নাম হচ্ছে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। তাহলে 1934 সালে তিনি যে গ্রন্থ প্রকাশ করে তার নাম কি? 1934 খ্রিস্টাব্দ তিনি যে গ্রন্থ প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থে। তাহলে স্যার এম বিশ্বেশ্বরায়া 1934 খ্রিস্টাব্দে তার প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থে তিনি প্রকাশ করেন ভারতের অর্থনীতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, অর্থাৎ ভারতের প্রথম পরিকল্পিত যে অর্থনীতি, সেই পরিকল্পিত অর্থনীতির কথা তিনি প্রথম তুলে ধরেন। এই কারণে স্যার এম বিশ্বেশ্বরায়াকে ভারতের অর্থনীতির জনক বলা হয়। তাহলে ভারতের অর্থনৈতিক জনককে? স্যার এম বিশ্বেশ্বরায়া। এর পরবর্তী সময়ে ভারতে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন তোমার এই পরিকল্পনা কমিশনের কথা বলেছে এবং আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে তারা বলেছেন। তাহলে সেইভাবেই তোমার 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর নেতৃত্বে 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস প্রথম ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করে। তাহলে প্রথম ভারতীয় পরিকল্পনা কমিশন কে গঠন করেছিল? 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস। এর পরবর্তী সময় তোমার মুম্বাইয়ের 8 জন বিখ্যাত ব্যবসায়ী এরকম একটি পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন যে পরবর্তী 10 বছরে ভারতের প্রতি ব্যক্তির মাথাপিছু আয় যাতে দ্বিগুণ করা যায়, সেই পরিকল্পনা তারা প্রকাশ করেছিলেন। তাহলে মুম্বাইতে যে 10 জন ব্যবসায়ী ছিল তাদের মধ্যে টাটা, বিড়লা প্রমুখ বড় বড় যে ব্যবসায়ী তার অন্তর্ভুক্ত ছিল। তাহলে তারা কি পরিকল্পনা দিয়েছিল? যে পরবর্তী 10 বছরে ভারতের প্রতি ব্যক্তির মাথাপিছু আয় যাতে দ্বিগুণ করা যায়, তার পরিকল্পনায় তারা প্রকাশ করেছিল। তাহলে কারা করেছিল? কত সালে করেছিল? তারা সেই পরিকল্পনা প্রকাশ করেছিল 1944 খ্রিস্টাব্দে। তাহলে মুম্বাইয়ের 8 জন যে বড় বড় ব্যবসায়ী তারা তাদের পরিকল্পনা দিয়েছিল 1944 খ্রিস্টাব্দে। তারা বলেছিল সামনের 10 বছরের মধ্যে ভারতের প্রতি ব্যক্তির মাথাপিছু আয় দ্বিগুণ করা হবে। এর পরবর্তী সময়ে জয়প্রকাশ নারায়ণ। তাহলে এর পরবর্তী সময় তোমার জয়প্রকাশ নারায়ণ 1950 খ্রিস্টাব্দে সর্বোদয়া যোজনার পরিকল্পনা পেশ করে। সর্বোদয়া পরিকল্পনা পেশ করেন। তাহলে জয়প্রকাশ নারায়ণ 1950 খ্রিস্টাব্দে সর্বোদয়া যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা তিনি পেশ করেছিলেন। তাহলে কত সালে? 1950 খ্রিস্টাব্দে। তাহলে আমরা এখানে ভারতের যে প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশনের যে প্রাথমিক অবস্থা, সেই প্রাথমিক অবস্থাগুলো পেয়েছি। স্যার এম বিশ্বেশ্বরায়া 1934 সালে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থে পরিকল্পনা কমিশনের কথা বলেছিলেন। 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস পরিকল্পনা কমিশনের কথা বলেছিল। 1944 খ্রিস্টাব্দে মুম্বাইয়ের 8 জন ব্যবসায়ী পরিকল্পনা কমিশনের কথা বলেন। জয়প্রকাশ নারায়ণ
তার সর্বদয়া পরিকল্পনার মধ্যেও প্ল্যানিং কমিশনের কথা তিনি উল্লেখ করেছিলেন। তাহলে এইভাবে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি ভারতের অর্থনীতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য মত প্রকাশ করেছিল। এর পরবর্তী সময় 1950 খ্রিস্টাব্দে তোমার ভারতবর্ষ থেকে কেসি নিয়োগীর নেতৃত্বে, তাহলে কার নেতৃত্বে? কেসি নিয়োগীর নেতৃত্বে একটি দল অর্থাৎ একটা গোষ্ঠীকে তোমার ইউএসএসআর পাঠানো হয়। তাহলে কেসি নিয়োগীর নেতৃত্বে কোথায় পাঠানো হয়েছিল? ইউএসএসআর অর্থাৎ রাশিয়া। কোথায় পাঠানো হয়েছিল? রাশিয়া পাঠানো হয়েছিল। তাহলে কেন পাঠানো হয়েছিল? আমরা সংবিধান পড়তে গিয়ে পড়েছি যে ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে ইউএসএসআর বা রাশিয়া থেকে। এই কারণে রাশিয়াতে কিভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাগু করেছে তা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে ভারতেও যাতে সেইভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং কমিশন গঠন করা যায় তার জন্য বা সেই বিষয় দেখে আসার জন্য বা সেখানে খতিয়ে দেখার জন্য কেসি নিয়োগীর নেতৃত্বে একটা ডেলিগেশন দল পাঠানো হয়। তারা সেইখান থেকে সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ দেখে ভারতে ফিরে আসে এবং যোজনা আয়োগ গঠনের কথা বলে। তাহলে কেসি নিয়োগী কি করতে বলেছিল? যোজনা আয়োগ অর্থাৎ পরিকল্পনা কমিশন গঠনের কথা বলেছিল। তাহলে আমরা দেখে নিই সেটা। তাহলে কেসি নিয়োগী এবং তার দল ইউএসএসআর থেকে প্ল্যানিং কমিশন কিভাবে কাজ করছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ দেখে এসে ভারতে পরিকল্পনা কমিশন গঠনের কথা বলে। এবং তিনি যে পরিকল্পনা কমিশন গঠনের কথা বলেছিল তাকে তিনি যৌথ তালিকার অন্তর্ভুক্ত করার কথা বলেন। তাহলে কোন তালিকা অন্তর্ভুক্ত করার কথা বলেন? যৌথ তালিকা, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য উভয়ই এই প্ল্যানিং কমিশনের ভাগিদার থাকবে এবং উভয়ের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এটাই তোমার কেসি নিয়োগী তার রিপোর্টে পেশ করেছিল। এবার কেসি নিয়োগীর রিপোর্ট অনুসারে জওহরলাল নেহেরু 1950 খ্রিস্টাব্দে 15ই মার্চ 15ই মার্চ ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন অর্থাৎ যোজনা কমিশন গঠন করে। তাহলে কেসি নিয়োগীর পরামর্শ অনুসারে জওহরলাল নেহেরু 1950 খ্রিস্টাব্দের 15ই মার্চ ভারতের জাতীয় যোজনা কমিশন গঠন করেন। তাহলে কি কমিশন গঠন করেন? যোজনা কমিশন। তাহলে কত সালে গঠন করেছিল? 1950 সালের 15ই মার্চ। কার নেতৃত্বে গঠন করা হয়েছিল? জওহরলাল নেহেরুর নেতৃত্বে গঠন করা হয়েছিল। তবে এই যে যোজনা আয়োগ বা যোজনা কমিশন এর নাম পরিবর্তন করা হয় 2014 সালের 31শে মার্চ। 2014 সালের 31শে মার্চ এই যোজনা আয়োগ বা যোজনা কমিশনের নাম পরিবর্তন করে তার নাম রাখা হয় নীতি আয়োগ। তাহলে তার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? নীতি আয়োগ। কত সালে পরিবর্তন করা হয়েছে? 1914 খ্রিস্টাব্দের 31শে মার্চ। আর এই যোজনা আয়োগ বা নীতি আয়োগ হচ্ছে একটি সংবিধান বহির্ভূত বিষয়, অর্থাৎ সংবিধানে এ সম্পর্কে কোনো আলোচনা নেই। তাহলে যোজনা আয়োগ বা নীতি আয়োগ সংবিধান বহির্ভূত বিষয়, এটা সংবিধানে এর সম্পর্কে কোনো ধারণা বা আলোচনা উল্লেখ করা নেই। তাহলে নীতি আয়োগ বা যোজনা আয়োগের সভাপতি কে হয়? নীতি আয়োগ বা যোজনা আয়োগের সভাপতি হয় হচ্ছে পিএম অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী। তাহলে ভারতের যে যোজনা আয়োগ বা নীতি আয়োগ গঠন করা হয়েছে তার সভাপতি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী এবং সহসভাপতি নিয়োগ করা হয় একজন বিখ্যাত অর্থনীতিবিদকে, অর্থাৎ ভারতের একজন ভালো অর্থনীতিবিদকে তোমার এই নীতি আয়োগের সহসভাপতি হিসাবে নিয়োগ করা হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ভারতের
প্রথম নীতি আয়োগের সহসভাপতি ছিল গুলজারিলাল নন্দ। গুলজারিলাল নন্দ। তাহলে ভারতের প্রথম যে যোজনায় গঠন করা হয়েছিল তার সহসভাপতির পদ পালন করেছিল গুলজারিলাল নন্দ নামে এক অর্থনীতিবিদ। তাহলে গুলজারিলাল নন্দ নামে অর্থনীতিবিদ তোমার প্রথম সভাপতি যে পদ সেই পদকে আলোকিত করেছিল। তাহলে এরপর থেকে তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাগু হয়। তাহলে আমরা দেখব যে ভারতে পরপর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো এসেছে এবং তারা কি কি বিষয়ের উপর জোর দিয়েছে সেই বিষয়গুলো। তাহলে আমরা প্রথমে দেখব কি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি আছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা চালু করা হয়েছিল 1951 সাল থেকে 1956 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাগু করা হয় 1951 থেকে 1956 সালের মধ্যে। আর ভারতে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাগু করা হয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে মডেলকে অনুসরণ করে করা হয়েছিল সেই মডেলের নাম হচ্ছে হ্যারোড ডোমার মডেল। কি নাম? হ্যারোড ডোমার মডেল। তাহলে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোড ডোমার মডেলের ভিত্তি করেই তোমার পরিকল্পনা করা হয়েছিল। আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিভিন্ন বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল কৃষি এবং জলসেচের উপরে। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়? কৃষি ও জলসেচের উপর। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও জলসেচের উপরে সব থেকে বেশি জোর দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ততটা সফলতা লাভ করতে পারেনি। তাহলে সেই বিষয় খতিয়ে দেখা হয় যে কেন সফলতা লাভ করতে পারেনি। কারণ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে, রাজ্যের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি বা রাজ্যের কোনো সহায়তা নেওয়া হয়নি। এই কারণে তোমার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থতায় পরিণত হয়, অর্থাৎ অসফল হয়। ঠিক আছে। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর করে তোলা হয়েছিল? হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল? কৃষি এবং সেচ ব্যবস্থার উপরে জোর দেওয়া হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কতটা সফল হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আংশিক সফল, অর্থাৎ সফলতা প্রায় হয়নি বললেই ধরা চলে। তাহলে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন 1952 খ্রিস্টাব্দে 6ই আগস্ট গঠন করা হয় এনডিসি। তাহলে কি গঠন করা হয়েছিল 1952 খ্রিস্টাব্দে 6ই আগস্ট? এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এনডিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। গঠন করা হয় কত সালে? 1952 খ্রিস্টাব্দে 6ই আগস্ট। এবং এতে বলা হয় যে সভাপতি হবে হচ্ছে পিএম। তাহলে এনডিসির সভাপতি পদ কে ধারণ করবে? পিএম, প্রধানমন্ত্রী। এবং পিএমকে সহযোগিতা করবে মুখ্যমন্ত্রী, অর্থাৎ সিএমগণ। তাহলে 1952 খ্রিস্টাব্দে 6ই আগস্ট এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হয়। তার সভাপতি করা হয় প্রধানমন্ত্রীকে, এবং প্রধানমন্ত্রীকে সঙ্গ দেবে কারা? সিএম, অর্থাৎ প্রত্যেক রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে সেই মুখ্যমন্ত্রীরা তোমার প্রধানমন্ত্রীকে সহযোগিতা করবে যাতে এই পরিকল্পনাগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করা যায় এবং রূপায়িত করা যায়। তাহলে এনডিসির প্রধান উদ্দেশ্য কি ছিল? এনডিসির প্রধান উদ্দেশ্য ছিল যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়, অর্থাৎ কিভাবে সফলতা অর্জন করা যায় বা কিভাবে সেটাকে কার্যকরী করা যায়, তার পরিকল্পনা দান করত কে? এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তাহলে এইভাবে
আমরা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে জেনেছি। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হলেই গ্রহণ করা হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে আমরা দেখি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হওয়ার পরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 খ্রিস্টাব্দ। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে গৃহীত হয়? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয় 56 সালে এবং 56 সাল থেকে 61 সালের মধ্যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে বিভিন্ন বিষয়ের উপরে জোর দেওয়া হয়। যেমন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা PC মহলানবিশ তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা PC মহলানবিশের যে অর্থনৈতিক মডেল তার উপর ভিত্তি করে গৃহীত হয়েছিল। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলকে ভিত্তি করে করা হয়েছিল? PC মহলানবিশ নামক অর্থনীতিবিদের যে ধারণা বা মডেল তার উপর ভিত্তি করে তোমার এই পরিকল্পনা গ্রহণ করা হয়। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপরে জোর দেওয়া হয়েছিল? শিল্পের উপরে, শিল্পের। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে তোমার শিল্পের উপরে বিশেষ জোর দেওয়া হয়। আর শিল্প বলতে এখানে বৃহৎ শিল্পের উপরে। কি শিল্প? বৃহৎ শিল্প। তাহলে বৃহৎ শিল্পের উপরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে জোর দেওয়া হয়। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনা চলছিল 56 থেকে 61 সাল। ভারত সদ্য স্বাধীনতা প্রাপ্ত হয়েছে। ভারতের সে সময় প্রযুক্তি এবং আর্থিক দিক থেকে পিছিয়ে ছিল। এই কারণে এই বৃহৎ শিল্প স্থাপনের জন্য ভারত প্রথম ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিতে শুরু করে। অর্থাৎ ভারতবর্ষ প্রথম ঋণ নিতে শুরু করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে। তাহলে কেন ঋণ নিয়েছিল? কারণ ভারতবর্ষ বৃহৎ শিল্প স্থাপনের দিকে জোর দিয়েছিল। ভারতের আর্থিক অবস্থা দুর্বল ছিল, যেহেতু সদ্য স্বাধীনতা প্রাপ্ত হয়েছে। তাই বিদেশি ব্যাংক থেকে অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক থেকে তোমার ভারতবর্ষ ঋণ নিতে শুরু করে। এবং শুধু ঋণ নিলেই যে শিল্প স্থাপিত হবে তা নয়, ভারত প্রযুক্তির দিক থেকেও পিছিয়ে ছিল। তাই বিভিন্ন দেশের সহায়তায় আমাদের ভারতবর্ষে বেশ কয়েকটি বৃহৎ শিল্প অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প সেই সময় তোমার স্থাপিত হয়েছিল। তাহলে এইরকম কয়েকটি লৌহ ইস্পাত শিল্প আমরা এখানে দেখছি যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারতে কোন কোন লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল। যেমন 1 নম্বর হচ্ছে তোমার দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প। দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে পশ্চিমবঙ্গের দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়। আগেই বলেছি যে এই লৌহ ইস্পাত শিল্প স্থাপনের জন্য যে প্রযুক্তি দরকার সেই প্রযুক্তি ভারতের কাছে ছিল না। তাই বিভিন্ন দেশের সহায়তায় এই শিল্প স্থাপন করা হয়েছিল। যেমন দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প তোমার স্থাপন করা হয়েছিল ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের সহায়তায়। তাহলে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল? ইংল্যান্ডের সহায়তায় স্থাপন করা হয়েছিল। এছাড়া পশ্চিমবঙ্গের পাশাপাশি অর্থাৎ দুর্গাপুরের পাশাপাশি তোমার উড়িষ্যাতেও এই সময় লৌহ ইস্পাত শিল্প স্থাপন করা হয়। যেমন উড়িষ্যাতে যে লৌহ ইস্পাত শিল্প স্থাপন করা হয়েছিল সেটা হচ্ছে তোমার রোরকেল্লা লৌহ ইস্পাত শিল্প। এবং এই রোরকেল্লা লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলা হয়েছিল জার্মানির সহায়তায়। তাহলে রোরকেল্লা কোন রাজ্যে স্থাপন করা হয়েছিল? উড়িষ্যাতে স্থাপন করা হয়েছিল। কোন দেশের সহায়তায় স্থাপন করা হয়েছিল? জার্মানির সহায়তায় স্থাপন করা হয়েছিল। তাহলে এই যে লৌহ ইস্পাত শিল্পগুলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপিত হয়েছে এবং কাদের সহায়তায় স্থাপন করা হয়েছিল, এইগুলো তোমার পরীক্ষাতে মাঝে মাঝেই আসে। তো আমাদের এইগুলো একদম মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। তোমার এই কোন দেশের সহায়তায় দুর্গাপুর গড়ে উঠেছিল, কোন দেশের সহায়তায় রোরকেল্লা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছিল, এগুলো আমাদেরকে
বিশেষ করে মনে রাখতে হবে, কেননা এগুলো পরীক্ষায় মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় দিয়ে দেয়। এছাড়া তোমার রৌরকেল্লা ছাড়াও ছত্তিশগড়ে গড়ে উঠেছিল ভিলাই। তাহলে ছত্তিশগড়ে কোন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল? ভিলাই লৌহ ইস্পাত শিল্প। তাহলে ভিলাই লৌহ ইস্পাত শিল্প কাদের সহায়তায় গড়ে উঠেছিল? রাশিয়া। ভিলাই লৌহ ইস্পাত শিল্প তোমার রাশিয়ার সহায়তায় ভারতবর্ষে গড়ে তোলা হয়েছিল। তাহলে দুর্গাপুর ইংল্যান্ড, রৌরকেল্লা জার্মানি, ভিলাই রাশিয়া সহায়তায় এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো ভারতে স্থাপন করা হয়। আর এই ভারতে এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এই বৃহৎ শিল্পগুলো স্থাপনের ফলে কর্মসংস্থান হয়েছিল। প্রায় 10,000 মানুষ এতে চাকরি পায় এবং কর্মসংস্থান তোমার তৈরি হয়েছিল এই বড় লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো গড়ে তোলার কারণে। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যে কোশ্চেনগুলো এসে থাকে, যে কার পরিকল্পনা অনুসারে বা মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল? পিসি মহলনবিশ। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল? বৃহৎ শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে ভারতবর্ষ প্রথম ঋণ নিতে শুরু করে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে তোমার ভারতে 3টি বৃহৎ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র দুর্গাপুর, রৌরকেল্লা, ভিলাই ইত্যাদি গড়ে উঠেছিল। তাহলে আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমরা 2টো পঞ্চবার্ষিকী পরিকল্পনা জেনেছি। এর পরের ক্লাসে আমরা পরপর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো আছে সেগুলো পড়ে যাব। তাহলে যারা লাইভ দেখছো তারা যদি মনে হয় তাহলে সেন্টার বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ প্রত্যেকটা সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টের ফাউন্ডেশন অর্থাৎ চ্যাপ্টার অনুসারে ধরে ধরে এখানে সমস্ত কিছু পড়া হবে। তাহলে ক্লাস শেষ করাচ্ছে এখানে। ধন্যবাদ।